আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হচ্ছে কি আমাকে দেখা যাচ্ছে। কাইন্ডলি একটু তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসবেন, দেন হচ্ছে আমাকে জানাবেন যে সবকিছু দেখা যাচ্ছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা। হুম, আমি একটু চেক করে নিচ্ছি লাইভটা, দেন আমরা হচ্ছে স্টার্ট করব। আই গেস সবকিছু ঠিকঠাক আছে। বলো। হ্যাঁ, তো আশা করি হচ্ছে কি আমাকে দেখা যাচ্ছে কি আমাকে। আচ্ছা, ফাইন। তো আমাকে হচ্ছে গিয়ে একটু তাড়াতাড়ি বলে দেন যে আপনারা আগে যেই 4টা লেকচার করছেন এই ক্লাসের, তাদের মধ্যে কি কি বুঝতে সমস্যা হচ্ছে, বা হচ্ছে আপনাদের 4টা ক্লাস কেমন লাগছে, আর হচ্ছে গিয়ে আপনাদের পড়াশোনা কেমন চলতেছে, এই জিনিসটা আমাকে একটু জানিয়ে দেন। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা ক্লাস স্টার্ট করে দিব। আজকেও আমরা নতুন অনেক কিছু শেখার চেষ্টা করব। দেন সবকিছু হচ্ছে গিয়ে আশা করি ঠিকঠাক যাবে। তো একটু তাড়াতাড়ি হচ্ছে কি আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, আই গেস সবকিছু ঠিকঠাক আছে। এই 4টা লেকচার করছেন, ফাইন। হ্যাঁ, সুন্দর। আমার মনে হয় যে সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, ফাইন। তো একটু খেয়াল করবেন, আমরা যে কাজটা করব, আজকেও হচ্ছে গিয়ে বিভিন্ন কোশ্চেন সলভ করব, দেন আমরা হচ্ছে গিয়ে স্টার্ট করব। হ্যাঁ, না বাবা, আপনাদের এক্সাম হবে কলেজে, তারপর বিভিন্ন পরীক্ষা থাকবে, সবকিছু মিলেই আসলে আমাদের জীবন। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিব। কোনটা পর্যায় সেটা মুখস্থ করতে হবে, কোনটা কোন পর্যায়। আপনার 1 2 3 এই 4টা পর্যায় লাগবে। হ্যাঁ, একদম হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, আর কিছু না। আমাদের আর কিছু লাগবে না, এই 4টা পর্যায় লাগবে। ফাইন। তো আসেন আমরা না, আমি কিন্তু পড়ি নাই, আমি কমেন্টে খুবই কম সময় নষ্ট করার চেষ্টা করি। কেমিস্ট্রি পড়তেছিলাম এতক্ষণ, মাশাআল্লাহ। ফাইন। একটু খেয়াল করেন যে হচ্ছে, আচ্ছা গাইডেন্স নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো, সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ফাইন। তো আসেন, এলসিএল অষ্টক সংকোচন, ভাই খেয়াল করেন অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা আছে? প্রথমে 2টা, পরে 8টা, কয়টা হইছে? 10টা। পরে কয়টা হইছে? 3টা, 13টা। আরো 3টা ক্লোরিন আছে। সমযোজী চিন্তা করেন, তাহলে 3টা ক্লোরিন শেয়ার করছে মনে করেন, তাহলে কি হবে? 3 আর 3 কত হবে? 6 হবে। তাহলে এটা কি অষ্টক নাকি অষ্টকের কম? অষ্টকের কম, তাই অষ্টক সংকোচন, সহজ কথা। হ্যাঁ, আমি গাইডেন্স নিয়ে কথা বলবো, সমস্যা নেই। হ্যাঁ, ফাইন। আচ্ছা, তো এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। আমরা কেউ কাউকে অ্যাটাকমূলক কথাবার্তা বলবো না। একজনের ক্লাসে, একজনের কলেজে পরীক্ষা চলতেছে, তো সেই ক্লাস করবে কিনা জিজ্ঞাসা করছে। তো আপনার তো আসলে তাকে অ্যাটাক করে বলার দরকার নাই। হ্যাঁ, আপনার তো আসলে তাকে অ্যাটাক করে বলার দরকার নাই যে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তাই না? আমরা কাউকে, সবসময় একটা কথা মাথায় রাখবেন যে আপনি যদি প্রকৃত একজন মুমিন ব্যক্তি হতে চান, আপনার কথা দ্বারা, আপনার জিহ্বা দ্বারা, হ্যাঁ জিহ্বা দ্বারা যাতে কেউ বা হাত দ্বারা কেউ যাতে কখনো কষ্ট না পায়, এই জিনিসটা ফলো করবেন। হ্যাঁ, আপনি কথা দ্বারা কাউকে কষ্ট দিচ্ছেন কিনা। এখন তো আসলে আমাদের ফেসবুকের যুগে কিন্তু কেউ কাউকে মারে না, বাট কি দিয়ে মারে? কমেন্ট করে, বিভিন্ন আজে বাজে কথাবার্তা বলে। মানে কি, আপনি তাকে জিহ্বা দিয়ে মারতেছেন, রাইট? মানে মুখ দিয়ে মারতেছেন, তাকে একটা খারাপ কথা বলতেছেন। তো এই খারাপ কথাটার জন্য কিন্তু উপরে গিয়ে তার ভাগের গুণাগুলো আপনার নিতে হবে। ঠিক আছে বাবা? তো এখন থেকে যে কাজটা করবেন, কেউ যাতে আপনার কথা দ্বারা, আপনার জিহ্বা দ্বারা কষ্ট না পায়, এই জিনিসটা মেক শিওর করবেন। সবসময় চেষ্টা করবেন। আসলে আমাদের অনেক দিনের অভ্যাস যে কাউকে কিছু না বললে ভালো লাগে না, বুঝছেন? এটা আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে। বাট এই অভ্যাস থেকে কি আমাদের বের হওয়া উচিত। আমারও বের হওয়া উচিত, আপনাদেরও বের হওয়া উচিত। তো আমারও কথা দ্বারা অনেকেই কষ্ট পায়। তো আমার কথা দ্বারা যদি আপনারা কখনো কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর আপনারাও চেষ্টা করবেন এই প্র্যাকটিসটা করার, যাতে করে আপনাদের মুখনিসৃত কোনো বাক্য দ্বারা যাতে করে অন্য কেউ কষ্ট না পায়, এই জিনিসটা একটু মেক শিওর করবেন। দেখেন, আজকে আছেন, কালকে নাই, রাইট? আজীবন তো আর বেঁচে থাকবেন না, বাট একটা প্রকৃত মুমিন মানুষ হওয়ার চেষ্টা করেন, তাই না? তো আসেন আমরা হচ্ছে গিয়ে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করে দিব। ফাইন। এই আমাদের শঙ্করায়নে আমরা যাব। হ্যাঁ, শঙ্করায়নে আমরা যাব। হ্যাঁ, শঙ্করায়নে আমরা যাব। ফাইন। তো আসেন আমরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি কোশ্চেন সলভে চলে যাই। আমাদের 1 নাম্বার কোশ্চেন, আজকের 1 নাম্বার কোশ্চেন, লেকচার 5 আজকে 1 নাম্বার কোশ্চেন। আমরা গ্রুপ নাম্বার 14 করতেছিলাম। একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ,
খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কঠিন কেন? কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে আপনার পরীক্ষায় এসে পড়ছে এইরকম ধরনের একটা কোশ্চেন। আপনারা তো সামনেই পরীক্ষা দিবেন, বা যারা পরীক্ষা দিচ্ছেন এই চ্যাপ্টারের উপর তারা জানেন যে এই কোশ্চেনটা কিন্তু অলমোস্ট ম্যাক্সিমাম জায়গাতে আসে, তাই না? তো আমরা এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে সলভ করার চেষ্টা করবো। হ্যাঁ, এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো। তার আগে আমরা বারবার বলছিলাম প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা মৌলের অক্সাইড, মানে প্রত্যেকটা অক্সাইড আমাকে খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা অক্সাইড আমাকে ভালো করে জানতে হবে, জানতেই হবে। কেন? কারণ এইটা আপনার কলেজের এমসিকিউ, এটা আপনার কলেজের এমসিকিউ। হ্যাঁ, কলেজ এমসিকিউ, তারপরে বোর্ড এমসিকিউ। হ্যাঁ, বোর্ড এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটি, তারপরে জাহাঙ্গীরনগর, তারপরে বুয়েট প্রিলি। হ্যাঁ, বুয়েটের এখন কিন্তু প্রিলি হয়। বুয়েটের যেমন গতকাল কিন্তু বুয়েটের প্রিলি পরীক্ষা গেছে, আপনারা জানেন, আপনাদের বড় ভাইরা অংশগ্রহণ করছে, রাইট? তো খেয়াল করেন প্রত্যেকটা জায়গাতে অক্সাইড গুলো খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। প্রত্যেকটা জায়গাতে অক্সাইড খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো বেসিকটা কি? বেসিকটা হচ্ছে ভাইয়া, আমরা জানি ধাতুর অক্সাইডরা সবসময় কি হবে? ধাতুর অক্সাইডরা কি হবে? ক্ষারীয় হবে। ধাতুর অক্সাইডরা ক্ষারীয় হবে। যেমন সোডিয়ামের অক্সাইড, তারপরে হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়ামের অক্সাইড, তারপরে পটাশিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড। হ্যাঁ, আমার জানতেই হবে এইগুলা 30টার মধ্যে জানতে হবে, তাই না? তার মানে এদের অক্সাইডগুলা কি? এদের অক্সাইডগুলো কি ধর্মী? ক্ষারধর্মী। কি ধর্মী? ক্ষারধর্মী। এটা কিন্তু আমরা আগে পড়ছি, রাইট? একটু রিভিশন দিচ্ছি। তারপরে চিন্তা করে দেখেন বোরন একটা উপধাতু টাইপের। হ্যাঁ, উপধাতুই তো। বোরনের অক্সাইড কি? B2O3। এইটা হচ্ছে গিয়ে মৃদু অম্লীয়, কারণ কি? অধাতু বৈশিষ্ট্য আছে, তাই এটা কি? মৃদু অম্লীয়। কোন বইতে এটাকে কিন্তু উভধর্মী বলা হয়, কোন বইতে এটাকে কি বলা হয়? উভধর্মী বলা হয়। আপনি মৃদু অম্লীয় পড়েন। তারপরে অ্যালুমিনিয়ামের জন্য আমরা কি করছি? Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা কি ধর্মী? এটা উভধর্মী। গত ক্লাসে পড়াইছি, রাইট? উভধর্মী। তারপরে আজকে আমরা দেখব কার্বনের জন্য যে অক্সাইডটা, কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, কার্বনের জন্য যে অক্সাইড সেটাকে আমরা বলি কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি ধর্মী ভাইয়া? অম্লধর্মী। কি ধর্মী? অম্লধর্মী। তারপরে হচ্ছে কি আজকে আমরা বলবো সিলিকনের যে অক্সাইড, সিলিকনের অক্সাইডটা কি ধর্মী হবে? অম্লধর্মী হবে। কি ধর্মী হবে? অম্লধর্মী হবে। আচ্ছা, এই কার্বন আর সিলিকনের গ্রুপে কিন্তু আরো একজন আছে। কার্বন সিলিকনের গ্রুপে আরো দুইজন আছে। দেখেন তো, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। কি পাবে? সোনা পাবে। তার মানে এই যে আমাদের যে টিন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টিন। আর এটাকে বলা হয় কিন্তু সীসা বা লেড। এটা কি বলা হয়? সীসা বা লেড। এই টিনের অক্সাইড হচ্ছে দুইটা। টিনের অক্সাইড কয়টা বাবা? দুইটা। একটা হচ্ছে SnO, একটা হচ্ছে SnO2। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে উভধর্মী অক্সাইড। কি বলবো? এটাকে আমরা উভধর্মী অক্সাইড। আবার এটা হচ্ছে লেড। লেডের অক্সাইড কয় ধরনের? লেডের অক্সাইড দুই ধরনের। একটা হচ্ছে PbO আর একটা হচ্ছে PbO2। তাহলে লেড অক্সাইড কি ধর্মী? উভধর্মী। জাস্ট আমাকে এই জিনিসগুলো কিন্তু একটু জানতে হবে। এই যে এই গ্রুপ, এটা কয় নাম্বার গ্রুপ? এটা কিন্তু 14 নাম্বার গ্রুপ। এটা কয় নাম্বার গ্রুপ? এটা 14 নাম্বার গ্রুপ। এই গ্রুপের মধ্যে এই ইনফরমেশনগুলো কিন্তু আমার মাস্ট লাগবে। এই কার্বন ডাই অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড রিলেটেড একটা কোশ্চেন আমরা এখন সলভ করব। যে ভাইয়া ও অম্লধর্মী ফাইন, বাট ও কি রকম দেখতে? ও গ্যাসীয়। ভাইয়া ও অম্লধর্মী ফাইন, ও কি রকম দেখতে? কঠিন দেখতে। এই ইনফরমেশনগুলো কিন্তু লাগবে, প্রত্যেকটা জায়গাতে আসবে, আপনারা মিলায়ে নিয়েন আমার সাথে। হ্যাঁ, মিলায়ে নিয়েন। তো একটু খেয়াল করে দেখেন। আগে একটু তাড়াতাড়ি বলেন তো বাবা, একটু তাড়াতাড়ি বলবেন কি? লেখা ডান। আপনারা যেমন কমেন্ট করেন আমি ওইভাবে লিখলাম। আপনারা একটু তাড়াতাড়ি বলেন তো, লেখা ডান। একটু তাড়াতাড়ি বলবেন লেখা ডান। হ্যাঁ, লেখা ডান। একটু তাড়াতাড়ি বলবেন লেখা ডান। আমরা এরপরে অন্য কোশ্চেনে চলে যাব। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, লেখা ডান। মাশাআল্লাহ, বাহ, আপনারা অনেক ভালো। আমাকে একটু বলবেন লেখা ডান। জোস। একটু লেখা ডান, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, ফাইন। তো এখন আসেন আমরা হচ্ছে গিয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনটা সলভ করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নাই। জাস্ট আমাকে কয়েকটা জিনিস লিখতে হবে। খেয়াল করেন,
কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, এটার কারণগুলো আগে একটু লেখেন। কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, এটার কারণ লিখবেন আমার সাথে সাথে। তারপরে হচ্ছে গিয়ে আপনারা সিলিকন ডাই অক্সাইড যে গ্যাসীয়, এটার কারণ লিখবেন। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু লিখে ফেলেন। হ্যাঁ, একটু লিখে ফেলেন যে ভাইয়া কার্বন ডাই অক্সাইড এটি একটি একক অণু, এটি একটি একক অণু। আমি কিন্তু লেখাই দিব। হ্যাঁ, আমি একটু লেখাই দিই। এটি একটি একক অণু। একক অণু মানে কি? ওরা সিঙ্গেল অবস্থায় বিরাজ করে, ওরা সিঙ্গেল কার্বন ডাই অক্সাইড হিসেবেই বিরাজ করে। তারপরে লেখেন এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন পরমাণু, এখানে একটা কার্বন পরমাণু দুইটা অক্সিজেনের সাথে দুই জোড়া আমি একটু পরে দেখাই দিচ্ছি। হ্যাঁ, দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা যুক্ত থাকে? দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। দ্বিবন্ধন দ্বারা কি থাকবে? দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। তারপরে কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন হলো, এই লাইনটা কিন্তু আপনারা বুঝবেন না, এটা পরে শিখাই দিব। হ্যাঁ, সংকরায়ন হলো sp সংকরায়ন, যার ফলে s এবং p অরবিটাল 50% করে অধিক্রমণে অংশগ্রহণ করে বিধায় আমার সাথে লিখবেন। হ্যাঁ, আমার সাথে লিখেন। অংশগ্রহণ করে বিধায় এদের আণবিক গঠন সরলরৈখিক। এদের আণবিক গঠন কি? এদের আণবিক গঠন হচ্ছে গিয়ে সরলরৈখিক। হ্যাঁ, এদের আণবিক গঠন সরলরৈখিক। তারপরে একটু খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন। তারপরে লেখেন দেখা যাবে আই গেস। হ্যাঁ, দেখা যাবে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে সাধারণ তাপমাত্রা কি বলে? ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান বলে, লেখেন। ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান বলে এরা স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস। খেয়াল করুন, এটি একটু লিখছিলাম আমরা আই গেস আর হচ্ছে কি দেখা যাবে না। হ্যাঁ, আর দেখা যাবে না। ফাইন। সংকরায়ন মানে কি? এখন আপনার জানার কোনো প্রয়োজন নাই। যখন আমি জানায় দিব সংকরায়ন মানে কি, তখন আপনারা জানবেন। সহজ কথা। হ্যাঁ, সংকরায়ন আমরা হচ্ছে গিয়ে আগামী ক্লাসের পরের ক্লাস থেকে স্টার্ট করব। এরপরে এই লাইনটার পরে লিখবেন। হ্যাঁ, এই যে এই জায়গার পরে লিখবেন এরা একক, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এরা একক সমযোজী যৌগ হওয়ায়, এরা একক সমযোজী অণু, হ্যাঁ, সমযোজী যৌগ হওয়ায় এদের গলনাঙ্কের মান কম। এদের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, হ্যাঁ, মেল্টিং পয়েন্ট ও বয়েলিং পয়েন্টের মান কম থাকে। বয়েলিং পয়েন্টের মান কম। এদের গলনাঙ্কের মানটা লিখে ফেলবেন। এদের মেল্টিং পয়েন্টের মান কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এরা স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস। পাই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। যা লিখছি দেখেন, 1 2 3 4 5 6 7 7টা কথা লিখছি। আমি এই সেটটা মুছে দিব এখন। হ্যাঁ, আমি এই সেটটা মুছে দিব। এইখানে আমি কার্বন ডাই অক্সাইডের গঠনটা দেখাচ্ছি। হ্যাঁ, এবার লিখে ফেলেন কার্বন ডাই অক্সাইডের গঠন কিরকম দেখেন। কার্বন, আগে একটু আপনারা কার্বন শিখাই। কার্বন মানে কি? প্রথমে 2টা ইলেকট্রন, পরে কয়টা ইলেকট্রন বাবা? পরে হচ্ছে 4টা ইলেকট্রন। পরে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন। কার্বন মানে কত? 6 না
কার্বনের 6। তাহলে কার্বনের শেষে আছে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। আবার চিন্তা করে দেখেন, একটা অক্সিজেনের লাস্টে ইলেকট্রন থাকে কয়টা বাবা? একটা অক্সিজেনের লাস্টে ইলেকট্রন থাকে কয়টা? এরকম 6টা। একটা অক্সিজেনের সাথে ইলেকট্রন থাকে কয়টা? একটা কার্বনের সাথে অক্সিজেনের সাথে ইলেকট্রন থাকে 6টা। তো খেয়াল করেন, এই যে একটা কার্বন, হ্যাঁ, একটা কার্বন এই যে তার 2টা করে ইলেকট্রনের সাথে কি করে? শেয়ার করে। এই যে শেয়ার করে। কারণ দেখেন, কারণ কার্বনের হাত কয়টা? কার্বনের হাত 4টা। কার্বনের হাত কয়টা? হাত 4টা। আর অক্সিজেনের হাত কয়টা? অক্সিজেনের হাত 2টা। অক্সিজেনের হাত কয়টা? 2টা। অক্সিজেনের হাত কয়টা? হাত 2টা। তাহলে দেখেন তো এই টোটাল জায়গাটা কি হয়ে গেল? একটা সরল রৈখিক হয়ে গেল না? টোটাল জায়গাটা কি হয়ে গেল? একটা সরল রেখার মতো হয়ে গেল। তাই এদের গঠন কি রকম? সরল রৈখিক। এই যে আমি কিন্তু লিখে দিছি, এই যে সরল রৈখিক, এই যে সরল রৈখিক। খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে একটু বুঝায় বলি আগে জিনিসটা, একটু বুঝায় বলি, হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝেন। একক সমযোজী অণু বলতে কি? একক সমযোজী অণু বলতে কি বোঝায়? এই যে সমযোজী অণুটা ও সিঙ্গেল অবস্থায় থাকে, মানে কার্বন ডাই অক্সাইড একাই থাকে। কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, তো গ্যাসটা সবসময় নরমালি কি একক অণু হিসেবে বিরাজ করে, একক অণু হিসেবে বিরাজ করে। এমন মনে করেন, আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে যেমন বালি কি একটা বালি একসাথে থাকে নাকি? অনেকগুলা বালি একসাথে থাকে। অনেকগুলা বালি মানে কি? সিলিকন ডাই অক্সাইড গুলা কি অনেকগুলা সিলিকন ডাই অক্সাইড একসাথে থাকে। বাট কার্বন ডাই অক্সাইড কিন্তু অনেকগুলা কার্বন ডাই অক্সাইড একসাথে থাকে না। একটা কার্বন ডাই অক্সাইডই কি ছড়ায়া থাকে। একটা কার্বন ডাই অক্সাইডই কি থাকবে? ছড়ায়া থাকবে। এই জন্য একে বলা হয় সমযোজী যৌগ অণু, মানে একক অণু। একক অণু মানে কি? সে একাই বিদ্যমান। যেমন নাইট্রোজেন গ্যাসের মধ্যে কি 2টা নাইট্রোজেন পরমাণু মিলে যৌগ তৈরি করতেছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, যখনই আপনাকে এটা বলবে, আচ্ছা আপনারা একটু লিখেন, আগে একটু লিখেন, হ্যাঁ, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, হ্যাঁ, একটু লিখেন। একটু সময় দিলাম, 1 মিনিট, 1 মিনিট সময় দিলাম, হ্যাঁ। একটু খেয়াল করেন, হ্যাঁ, 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি লেখেন। সমযোজী পদার্থের সকল গ্যাসীয় অণুতে একক সমযোজী না ম্যাক্সিমাম। সংকরায়নটা রিপিট, সংকরায়ন আমি পড়াইনি। আপনার জাস্ট মাথা রাখতে হবে যে কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন কি? কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন হচ্ছে গিয়ে sp। এটা কেন হইল? এটা আমি 2 ক্লাস পরে পড়াবো। কেন হইল 2 ক্লাস পরে পড়াবো, হ্যাঁ, কেন হইল 2 ক্লাস পরে পড়াবো। কেন দেখা যাচ্ছে না? A to Z পুরোপুরি দেখা যাচ্ছে, হ্যাঁ, জোস। A to Z দ্বি পরমাণু কি? মানে 2টা পরমাণু যদি একসাথে থাকে, যেমন নাইট্রোজেনকে আপনি কি লেখেন? N2 মানে নাইট্রোজেন মানে কি? 2টা পরমাণু একসাথে। H2 মানে H দুইটা একসাথে থাকে, হ্যাঁ, H দুইটা একসাথে থাকে। আচ্ছা ফাইন, এখন একটু চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ, আপনাকে কি করতে হবে? আপনার আগে মাথায় রাখতে হবে জিনিসটা, একটা জিনিস কি, সেটা হচ্ছে যখন আপনাকে এই লাইনটা জিজ্ঞাসা করবে তখন আপনি কি করবেন? ওরা কি আপনারে কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড সরাসরি দিয়ে দিবে? না, ওরা কিন্তু কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই অক্সাইড কি দিবে না? সরাসরি দিয়ে দিবে না। ওরা কি বলবে? ওরা x y z দিয়ে দিবে। আপনার কাজ কি প্রথমে বলেন তো? আপনার কাজ হচ্ছে গিয়ে প্রথম প্যারাতে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে পুরোপুরি, মানে আগে প্রথম প্যারাতে লিখবেন যে উদ্দীপকের x, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ওরা বললো কি, মনে করেন এই যে এরকম ভাবে, হ্যাঁ, ওরা বললো কি x হচ্ছে কি আমাদের 2 নাম্বার পর্যায়, x হচ্ছে ভাই 2 নাম্বার পর্যায়, আর হচ্ছে গিয়ে 14 নাম্বার গ্রুপ। মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ, 14 নাম্বার গ্রুপ। তাহলে ওরা কিন্তু আমার x বলে দিবে। ওরা কি বলে দিবে? x বলে দিবে। তো আপনি প্রথম প্যারাতে লিখবেন যেহেতু x দ্বিতীয় পর্যায়ের 14 নম্বর গ্রুপে অবস্থিত, তাই x হচ্ছে কার্বন। x হচ্ছে কার্বন। তারপরে মনে করেন ওরা বললো এরকম y হচ্ছে গিয়ে তৃতীয় পর্যায়, y কত? তৃতীয় পর্যায়, আর বললো 14 নম্বর গ্রুপ। y তৃতীয় পর্যায় আর 14 নম্বর গ্রুপ, হ্যাঁ, তৃতীয় পর্যায় আর 14 নম্বর গ্রুপ। তাহলে তখন আপনি বলবেন যেহেতু y তৃতীয় পর্যায়ে 14 নম্বর গ্রুপ, তার মানে y হচ্ছে সিলিকন।
ওয়াই কি? ওয়াই হচ্ছে সিলিকন। ওরা আপনারা এইভাবে বলে দিবে, হ্যাঁ ওরা আপনারা এইভাবে বলে দিবে। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, এবার একটু চিন্তা করে দেখেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন। তো এখন এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন, হ্যাঁ এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন। সেটা হচ্ছে ওরা আপনারা কোশ্চেন করবে এক্স এর অক্সাইড, এক্স এর অক্সাইড, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ ওরা আপনাকে কোশ্চেন করবে এক্স এর অক্সাইড গ্যাসীয়, ওয়াই এর অক্সাইড, ওয়াই এর অক্সাইড, ওয়াই এর অক্সাইড কঠিন কেন? খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এক্স এর অক্সাইড গ্যাসীয় কিন্তু ওয়াই এর অক্সাইড কঠিন কেন? ওরা আপনাকে এই কোশ্চেন করবে। তার মানে আগে কি করতে হবে? আপনার এক্স চিনাই দিতে হবে, ওয়াই কি করবে? চিনাই দিতে হবে। খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। তাহলে দেখেন এক্স আপনি চিনলেন, ওয়াই আপনি চিনলেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এক্স আপনি চিনলেন, ওয়াই আপনি চিনলেন, তখন আপনি কি বলবেন? যে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয় আর সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কঠিন। তাহলে প্রথম প্যারা শেষ, প্রথম প্যারা শেষ। ঠিক বুঝতে পারছি? তার মানে প্রথম প্যারাতে আপনি কি দিবেন? প্রথম প্যারাতে আপনি পরিচয় দিবেন। প্রথম প্যারাতে আপনি কি দিবেন? পরিচয় দিবেন। কারণ চিন্তা করে দেখেন এই কোশ্চেনগুলো কত নাম্বারের জন্য দিবে? আপনার এই কোশ্চেনগুলো দিবে গ নাম্বার বা ঘ নাম্বার, গ নাম্বার বা ঘ নাম্বার। তার মানে কি আপনার লিখে আসতে হবে, আপনার লিখে আসতে হবে। তো প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি পরিচয় দিবেন। প্রথমে কি করবেন? প্রথমে পরিচয় দিবেন। দিলাম পরিচয়, এরপরে কি করবেন? ভাই প্রথমে তো পরিচয় দিছি, পরিচয় দেওয়ার পরে তখন আপনি কার্বন ডাই অক্সাইড নিয়ে একটা প্যারা লিখবেন। এই যে এরকম একটা প্যারা লিখবেন, কার্বন ডাই অক্সাইড নিয়ে একটা প্যারা লিখবেন। এবার আসেন আমি লাইনটা আপনাদের বুঝাই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন দেখেন আপনার কাছে ভালো লাগবে। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। এইখানে কোনো প্রকার ব্লারনেস নাই, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। কোনো কথা মানে এখানে দেখেন কোনো কিছু ব্লার না, মানে আপনার সমস্যা, আপনার ফোনের সমস্যা। আর অনলাইন ক্লাসে ব্লার হইতে পারে, এটা কিন্তু ন্যাচারাল ইস্যু, রাইট? এটা ন্যাচারাল ইস্যু। এন্ড দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এ টু জেড প্রত্যেকটা জিনিস ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আপনি যদি কমেন্ট না কইরা আপনি যদি মনে করেন ফোনটা এরকম ল্যান্ডস্কেপ মোডে নিতেন, নিয়ে তারপরে ক্লাসটা করতেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হতো না। বাট ওই যে আপনার সমস্যা কি? আপনার কথা হচ্ছে ভাইয়া আমি তো হচ্ছে গিয়ে আপনার কি বলে ভাইয়া কমেন্ট করতে হবে আমার, না হলে তো আমার দেখা যাবে না, রাইট? আমার তো কেউ চিনবে না। তো কমেন্ট যদি আপনি করতে চান তাহলে আপনি কি করবেন? ওই যে ফোনটারে পোর্ট্রেট করে নেবেন, তাই না? তো খেয়াল করেন, এখন দেখেন, এখন দেখেন তাহলে আপনি প্রথমে পরিচয় দিলেন, এরপরে কার্বন ডাই অক্সাইডের বিভিন্ন জিনিস লিখবেন। এরপরে কি লিখবেন? কার্বন ডাই অক্সাইডের বিভিন্ন জিনিস লিখবেন। বুঝাইতে পারছি জিনিসটা? এখন চিন্তা করে দেখেন, আপনি প্রথমে লিখবেন এটি একটি একক অণু। একক অণু কেন লিখবেন? কারণ কার্বন ডাই অক্সাইড একসাথে অনেকগুলা কার্বন ডাই অক্সাইড বিরাজ করে না, একটা কার্বন ডাই অক্সাইডই বিরাজ করে। এই যে প্রথম লাইন। এরপরে দেখেন একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে, দেখেন তো একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে। দেখেন তো দুই জোড়া মানে কি? দেখেন তো দুই জোড়া মানে কি? চারটা না? এই দুই জোড়া মানে কি? চারটা না? এই যে এক জোড়া, এই যে এক জোড়া। তাহলে একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে, দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। কয়টা বন্ধন? নীল কালার কয়টা দাগ? দুইটা করে দাগ। তার মানে দুই বন্ধন দ্বারা যুক্ত থাকে। এরপরে বলছি কার্বন ডাই অক্সাইডের সংকরায়ন হলো sp সংকরায়ন। এইটা আমি পরে বুঝাবো, এখন বুঝাবো না। sp সংকরায়ন। আচ্ছা এবার এই লাইনটা কিন্তু আপনি বুঝবেন। s এবং p অরবিটাল 50% 50% করে অধিক্রমণে অংশগ্রহণ করে। এইটা আপনি একটু বুঝতে টাইম লাগবে, বাট খেয়াল করেন দুইজন মিলে ব্যবসা করতেছে, তাহলে একজন 50 টাকা দিলে আরেকজন কয় টাকা দিবে? 50 টাকা। বুঝেন? তাহলে s এবং p দুইজন না? দুইজন। তাহলে s আর p কতটুকু ওভারল্যাপ করবে? একটা অরবিটাল একটা অরবিটালের উপর যদি ওভারল্যাপ না করে যৌগ তৈরি হয় না। তাহলে একটা s অরবিটাল একটা p অরবিটালের সাথে কি করবে? ওভারল্যাপিং করবে। ওভারল্যাপিং করলে তারপর একটা যৌগ তৈরি হয়। যেহেতু কার্বন আর অক্সিজেন ওভারল্যাপ করছে মানে একটা যৌগ তৈরি করছে, তাই কটুক কটুক ওভারল্যাপ করবে 50-50। কেন? কারণ s আর p দুইটা অরবিটাল দুইজন মিলে শেয়ার করতেছে। মানে কি? দুইজন মিলে যদি শেয়ার করে, দুইজন মিলে শেয়ার করা মানে কি? ও 50 দিবে, ও 50 দিবে, দুইজন মিলে কি করবে? শেয়ার করে ওভারল্যাপ করবে। তাহলে চিন্তা করে দেখেন s এবং p 50% 50% করে অধিক্রমণ। ওভারল্যাপ মানে কি? একজন আরেকজনে এই যে ওভারল্যাপ করা, হ্যাঁ একটা অরবিটাল আরেকটা অরবিটাল। তার মানে অধিক্রমণ মানে হচ্ছে ওভারল্যাপিং, অংশগ্রহণ করে এদের। তাই এদের আণবিক গঠন সরলরৈখিক। এই যে আণবিক গঠন কি? সরলরৈখিক। এরপরে কি বলছি? কার্বন ডাই অক্সাইডের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান। কার্বন ডাই অক্সাইডের মধ্যে কিন্তু ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান থাকে, এটা 9-10 এর জিনিস। তো যেহেতু ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান থাকে তাই এরা কি হয়? গ্যাস। আর যারা গ্যাস হয় তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। গলনাঙ্কের মান কত? -56।
আর এই জন্য এরা স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস। একটু লিখবেন, তারপরে কার্বন ডাইঅক্সাইডের গঠনটা দিয়ে দিবেন। এখন আপনার কোন প্যারা শুরু বলেন তো? সিলিকন ডাইঅক্সাইডের প্যারা শুরু। বুঝাইতে পারছি বাবা? একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন লেখা শেষ, একটু তাড়াতাড়ি আমাকে বলেন লেখা শেষ। আমি অনেকবার সাইড দিছি, অনেকবার সাইড দিছি। এখন এইখানে এই যে এরকম প্রায় হচ্ছে গিয়ে 5,000-এর মতো মানুষ, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রায় হচ্ছে গিয়ে 5,000-এর মতো মানুষ, তারপরে এর মধ্যে ক্লাস করতেছেন আপনারা যে 500-600 মানুষ, তাদের অনেকেরই একটা সমস্যা থাকে যে তারা হচ্ছে গিয়ে কমেন্ট করে, বুঝছেন? কমেন্ট করার জন্য হচ্ছে গিয়ে ফোনটারে এরকম ভাবে রাখে। আপনি যখনই পড়তে বসবেন তখন মাথায় রাখবেন যে এনাম ভাইয়া যখন পড়াচ্ছে তার মানে সবকিছু পড়াবে, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আপনার বড় ভাইরা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আপনাদের কিন্তু ওয়েব অ্যাপে সবগুলো ক্লাস আছে, রাইট? অনেকেই কিন্তু অনেকগুলো চ্যাপ্টার করছেন, অনেকে অনেক মেসেজ দেয়, আমাদের পেজেও মেসেজ আসে। এনাম কেমিস্ট্রি একাডেমি আমার যে নিজস্ব একটা গ্রুপ আছে ওইখানেও রেগুলার মেসেজ আসে যে ভাইয়া পরিবেশ রসায়নটা যা পড়াইছেন অনেক সুন্দর লাগছে, ভাইয়া গুণগত রসায়নের সবগুলা ক্লাস করছে, আর কি করা লাগবে কিনা। অনেক মেসেজ আসে। আপনাদের যে যারা সিনিয়র বড় ভাই ছিলেন তাদের পুরো কেমিস্ট্রি আমি শেষ করাই দিছি, ফুল কেমিস্ট্রি আমি শেষ করাই দিছি, ম্যাক্সিমাম চ্যাপ্টার, হ্যাঁ ম্যাক্সিমাম চ্যাপ্টার আমি শেষ করাই দিছি। তো তারা কিন্তু খুব ভালো করে জানে যে এনাম ভাই কি জিনিস। আপনারাও জানবেন ইনশাল্লাহ, আস্তে আস্তে জানবেন। এখন আপনাদের তো 9-10 অনেক বেসিকের সমস্যা, বুঝছেন, যার জন্য আগে আপনাদেরকে লেখাটা শিখাচ্ছি, বুঝছেন। তো পরীক্ষার অনেক নাম্বার পাইতে হবে, নাম্বার পাইতে গেলে কি লেখা নাম্বার পাইতে হবে, 3-4-এর জন্য কোশ্চেনগুলো দিবে, বুঝছেন। না হলে কি আমি কষ্ট কষ্ট করে লেখাই আপনার মনে হয়? আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া আপনি স্মার্ট বোর্ডে পড়াচ্ছেন না কেন? দেখেন, চাইলেই কিন্তু স্মার্ট বোর্ডে পড়ানো যায়, বাট আমার যেটা মনে হয়, আমার কাছে হচ্ছে গিয়ে হোয়াইট বোর্ডটাকে বেশি জীবন্ত মনে হয়, বুঝছেন, যে লিখে লিখে আপনাদেরকে শিখাবো, এই জন্য হোয়াইট বোর্ড। আমি স্মার্ট বোর্ডেও ক্লাস নিই মাঝে মাঝে, যেমন লাস্ট ক্লাস কিন্তু স্মার্ট বোর্ডে ছিল, রাইট? তো কয়েকজনের সমস্যা থাকবেই, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু সমস্যা থাকবে না, তাই না? তো একটু মনোযোগ দিয়ে পড়েন। আর এখন অনেকে ডিপ্রেশনে পড়তেছেন যে হচ্ছে ভাইয়া আপনার পড়তেছি হচ্ছে না, হচ্ছে না, পড়তেছি, কোনো সমস্যা নেই। আপনার না হইলেও আপনি পড়তে থাকেন। এই যে পড়তেছেন যে 2 মাস পরে দেখবেন কি সব কন্ট্রোল এসে পড়ছে। কারণ কি, এখন কলেজে অনেকগুলো চ্যাপ্টার দিছে, আর চাইলেও কি আমরা কি একাধিক চ্যাপ্টার পড়াইতে পারি? যেমন আমি আর সাকিব 2টা চ্যাপ্টার পড়াচ্ছি। এখন আপনার কলেজে কিন্তু পরিবেশ রসায়ন দিছে, আমি জানি। আপনার কলেজে কিন্তু অনেকগুলো কলেজে পরিমাণগত রসায়ন দিছে, আমি কিন্তু জানি। আপনার কলেজে জৈব রসায়নের নামকরণ দিছে, আমি কিন্তু জানি। আমি জানি না এমন না, বাট খেয়াল করে দেখেন তো ওরা কি আসলেই সব পড়াইতে পারতেছে? এটা কি আসলেই একটা মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তাই আপনি কি করবেন, ধৈর্য সহকারে কলেজের ক্লাসও করেন, আমাদের পড়াও পড়েন, 2টা মাস টাইম দেন নিজেকে, স্টেবল একটা জায়গায় চলে যাবেন, একটা স্টেবল জায়গায় চলে যাবেন, তখন দেখবেন আস্তে আস্তে ভালো লাগতেছে। বাট রেগুলার পড়তে হবে। যদি আপনি 2 মাস পর্যন্ত না পড়েন, ভাইয়া বলছে 2 মাস পরে সব ঠিক হয়ে যাবে, অথচ আপনি পড়লেন না, দেখবেন 2 মাস পরে সব আরো বেশি অগোছালো হয়ে গেছে। এটা কি শুধু কেমিস্ট্রির জন্য না, ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, সবগুলো সায়েন্সের সাবজেক্টে একই অবস্থা, বুঝছেন? তো যা বলতেছি এই কথাটা একটু মাথায় রেখেন। ভ্যান ডার ওয়ালস কি? ভ্যান ডার ওয়ালস হচ্ছে গিয়ে ভ্যান ডার ওয়ালস বন্ধন। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস বন্ধন। নেটের জন্য ক্লাস ঠিক করে করতে পারতেছেন না, এইটা হচ্ছে গিয়ে আপনার সমস্যা। না, আমার এখানে নেট প্রবলেম হচ্ছে না। আচ্ছা ফাইন, এবার আসেন, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। তো এইটা হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পড়াশোনা। এখন হচ্ছে আমাদের সিলিকন ডাইঅক্সাইডের পড়াশোনা। সিলিকন ডাইঅক্সাইডের পড়াশোনা কিন্তু আপনারা অলরেডি ছোটবেলা থেকে করে আসছেন। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড নিয়ে আমি বেশিক্ষণ কথাবার্তা বলবো না, কারণ আমি আরো কয়েকটা কোশ্চেন পড়াই দিব। হ্যাঁ, আরো কয়েকটা কোশ্চেন পড়াই দিব। তো সিলিকন ডাইঅক্সাইড জিনিসটা একটু বুঝতে হবে। তো সিলিকন ডাইঅক্সাইড কি না? সিলিকন ডাইঅক্সাইড একক অণু না। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড কি না? সিলিকন ডাইঅক্সাইড একক অণু না। হ্যাঁ, হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড কি না? সিলিকন ডাইঅক্সাইড একক অণু না। সিলিকন ডাইঅক্সাইড কি না? সিলিকন ডাইঅক্সাইড একক অণু না। এবার দেখেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন। তো সিলিকন ডাইঅক্সাইড নিয়ে কিছু পড়াশোনা। তো সিলিকন ডাইঅক্সাইড কি? সিলিকন ডাইঅক্সাইড একটা পলিমার যৌগ, মানে অনেকগুলো অণু একসাথে থাকে। হ্যাঁ, অনেকগুলো অণু একসাথে থাকে। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা পলিমার যৌগ। সিলিকন ডাইঅক্সাইড একটা পলিমার যৌগ। হ্যাঁ, পলিমার, আমি একটু বড় করে লিখতেছি, পলিমার। সিলিকন ডাইঅক্সাইড একটা পলিমার যৌগ। অনেকগুলা সিলিকন ডাইঅক্সাইডের অণু, অনেকগুলা সিলিকন ডাইঅক্সাইডের অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ গুচ্ছ অণু সৃষ্টি করে। অনেকগুলো, লেখেন আমার সাথে সাথে। হ্যাঁ, অনেকগুলো, আমি কিন্তু বড় করে লিখতেছি। অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইডের, অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইডের বড় বড়, অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইডের অণু, অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইডের অণু একসাথে একসাথে বৃহৎ গুচ্ছ অণু তৈরি করে।
বৃহৎ গুচ্ছ অণু তৈরি করে। হ্যাঁ, গুচ্ছ অণু তৈরি করে, বৃহৎ গুচ্ছ অণু তৈরি করে। হ্যাঁ, বৃহৎ গুচ্ছ অণু তৈরি করে। এই যে বড় বড় করে লিখতেছি, অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড অণু একসাথে বৃহৎ গুচ্ছ অণু সৃষ্টি করে। তারপরে দেখেন এখানে এখানে একটা সিলিকন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এখানে একটা সিলিকন চারটা অক্সিজেনের সাথে এবং একটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে সংযুক্ত হয়ে এখানে একটা সিলিকন চারটা অক্সিজেনের সাথে এবং একটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে সংযুক্ত হয়ে কি হয়, বড় চতুস্তলকীয় যৌগ তৈরি করে। চতুস্তলকীয় গঠনের মাধ্যমে যৌগ তৈরি করে, এরপর লেখেন তাই এদের দৈত্যাকার অণু বলা হয়। জায়ান্ট মলিকুল। হ্যাঁ, দৈত্যাকার অণু বলা হয়। তাই এদের কি বলা হয়? দৈত্যাকার অণু বলা হয়। হ্যাঁ, তাই এদের দৈত্যাকার অণু বলা হয়। একটু তাড়াতাড়ি 10 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি বলবেন লেখা শেষ। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন লেখা শেষ, তাড়াতাড়ি। জোস, মাশাআল্লাহ। এন্ড এইটারে কিন্তু আপনারা ছোটবেলায় দেখছিলেন। হ্যাঁ, এটারে কিন্তু আপনারা ভাইয়া দেখেন কি করতেছে সবাই, প্রথমবার অপ্রয়োজনীয় বাজে বাজে একে অপরকে গালাগালি দিচ্ছে। দেখ না বাবা, দেখ, শুনেন, যে মনে করেন একজন আরেকজনকে গালি দেয়, এখন গালিটা তো তারই থাকে। মনে করেন আমি আপনারা গালি দিলাম, এতে কি আপনার কোনো গুনাহ হয়েছে? বলেন, হয়তো আমি আপনার দোষের জন্য আপনার গালি দিচ্ছি, বাট গুনাহটা দিন শেষে কিন্তু আমারই হয়েছে, তাই না? তো শুধু তার নিয়ে কথা বলতে বলে লাভ নেই, বাদ দেন। একটা টাইমে দেখবেন যখন আর একটু বড় হবে না, আপনারা তো সবাই ছোট বুঝছেন, যখন আর একটু বড় হবে, চতুস্তলক বুঝাইছি আমি, যখন বুঝাবো তখন কথা বলবেন, বুঝাইলে তারপর। হ্যাঁ, বুঝাইলে তারপর। এবার দেখেন এখানে বহু সমযোজী বন্ধন ভাঙতে হয় বলে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে লেখেন এখানে অনেকগুলো সমযোজী বন্ধন ভাঙতে হয় বিধায় এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান অনেক বেশি। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান বেশি। এদের গলনাঙ্কের মান কত? এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান বেশি। হ্যাঁ, তারপরে এদের গলনাঙ্কের মান কত? এদের গলনাঙ্কের মান হচ্ছে 1610 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর বয়লিং পয়েন্টের মান কত? 2230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হ্যাঁ, ফাইন। অনেকে এখন জিজ্ঞাসা করবে এমপিবিপি কি, অথচ আমি কিন্তু বারবার বলতেছি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলতেছি না, তাই না? তো অনেকে কিন্তু এই প্রশ্নগুলো করো। যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে না তারা কি আর পারবে রে ভাই? সবাই কি আর পারে? আমার বুঝান, সবাই কি আর পারবে না? তো খেয়াল করেন, এই যে সিলিকন, এবার দেখেন একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে ভাইয়া? 4টা অক্সিজেনের সাথে। কয়টা অক্সিজেনের সাথে? 4টা অক্সিজেনের সাথে। আবার একটা অক্সিজেন কয়টা সিলিকনের সাথে ভাইয়া? একটা অক্সিজেন কয়টা সিলিকনের সাথে? দুইটা সিলিকনের সাথে।
একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে ভাইয়া? আবার একটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে। আবার এই যে দেখছেন, দেখেন এই যে মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার দেখেন, হ্যাঁ এই দেখেন একটা সিলিকন কয়টা অক্সিজেনের সাথে? 1 2 3 4। আবার চিন্তা করে দেখেন, হ্যাঁ আবার চিন্তা করে দেখেন, যে কোনো একটা অক্সিজেন নেন, একটা অক্সিজেন কয়টা সিলিকনের সাথে? 1 2। আপনারা বলা হয়েছিল একটু আগে লিখে দিয়েছিলাম না, একটা সিলিকন 4টা অক্সিজেনের সাথে, আর একটা অক্সিজেন 2টা সিলিকনের সাথে মিলে কি বৃহৎ গুচ্ছ অণু তৈরি করে। এই দেখেন একজন জিজ্ঞাসা করছিল কি একক অণু কি ভাইয়া? দেখেন তো এই যে একটা সিলিকন ডাই অক্সাইড যদি থাকতো তাহলে কি হইতো? একক অণু। বাট এখানে কি একটা আছে নাকি অনেকগুলো আছে? এখানে কি একটা আছে নাকি অনেকগুলো আছে? ভাই অনেকগুলো একসাথে আছে, তাই এটা কি এটা একটা পলিমার। এটা কি একটা পলিমার? এটা একটা পলিমার। এখন আপনি বলতেই পারেন এই যে আমি কিন্তু এখন এই জিনিসটা মুছে দিব, হ্যাঁ এখন কিন্তু আমি এই জিনিসটা মুছে দিব, এটা 1610 আর 2230। এখন আপনি আরেকটা কথা বুঝেন নাই, ওইটাও বুঝাই দিই, খেয়াল করেন। এই যে সিলিকনকে নিলাম, সিলিকনের সাথে কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন না? 4টা অক্সিজেন। এই যে এবার একটু তেরা করে দেন, হ্যাঁ এবার একটু তেরা করে দেন। এই দেখেন সিলিকনের সাথে কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন। 4টা অক্সিজেন একটু তেরা করে দিছি, হ্যাঁ একটু তেরা করে দেন, দিছি। এবার এই অক্সিজেনটাই দেখেন তো এই কোনার অক্সিজেনটাই কি 2টা সিলিকনের সাথে না? হ্যাঁ ভাইয়া 2টা সিলিকনের সাথে। দেন আসেন আরেকটু কোনা করে দেন। তো এই যে দেখেন মানে এইটা তো আমরা নরমালি আঁকছি, হ্যাঁ আপনি কিন্তু দুইটাই আঁকবেন, এইটাও আঁকবেন এইটাও আঁকবেন, হ্যাঁ এইটাও আঁকবেন। তো এটা তো আমরা নরমালি আঁকছি। তো এই জায়গাতে কি হয়? এইটারে বলা হয় একটা চতুস্তলক। এটারে কি বলা হয়? এটারে বলা হয় চতুস্তলক। এইটারে বলা হয় চতুস্তলক। মানে কি এই যে এইরকম যদি শেপ থাকে, হ্যাঁ এইরকম যদি শেপ থাকে, এইটাকে বলা হয় চতুস্তলকীয় শেপ। কি বলা হয়? চতুস্তলকীয় শেপ। এটারে কি বলা হয়? এটারে বলা হয় চতুস্তলকীয় শেপ। হ্যাঁ এটাকে বলা হয় চতুস্তলকীয় শেপ। হ্যাঁ চতুস্তলকীয় মানে 4টা তলের শেপ লাগবে না। তো আপনি এইটাও দেখাই দিবেন, আবার কি এইটাও দেখাই দিবেন, এই জায়গাতে হাত দিয়ে দিবেন, এই জায়গাতে কি দিয়ে দিবেন? হাত দিয়ে দিবেন। তাহলে আমার কাজ শেষ। হ্যাঁ তাহলে দেখেন আপনি এত কিছু বুঝাই লিখছেন, তার মানে কি দেখেন এইটারে ভাঙতে গেলে কি এখন অনেকগুলা বন্ড ভাঙতে হবে না? তাই কি এরা হচ্ছে গিয়ে এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মান অনেক বেশি, তাই এরা কি স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন ভাইয়া 1 ডান। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 1 ডান। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 1 ডান, তাড়াতাড়ি বলবেন 1 ডান। হ্যাঁ একটু খেয়াল করুন, একটু তাড়াতাড়ি। এটা তাড়াতাড়ি। জোস মাশাআল্লাহ। এবার আসেন আমরা হচ্ছে পরের কোশ্চেনে চলে যাব। হ্যাঁ পরের পার্টে চলে যাব। হ্যাঁ পরের পার্টে চলে যাব। এখন আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন আর আরেকবার বলতে পারবো না, কারণ হচ্ছে কি এটা আমি অনেকবার করে বুঝাই দিছি। এখন আপনি কি করবেন? নতুন কোশ্চেন পড়বেন, আর পরের কোশ্চেনের জন্য এটা হচ্ছে কি ক্লাস শেষে আরেকবার দেখে নেবেন। বুঝছেন বাবা? এটা ক্লাস শেষে আরেকবার দেখে নেবেন। আচ্ছা ফাইন। এবার আসেন ভাইয়া ডান, মাশাআল্লাহ, ফাইন। এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ পরের পার্টে চলে যাই। সবসময় আস্তে ধীরে পড়বেন, কোনো সমস্যা নেই।
এখন চিন্তা করে দেখেন, হ্যাঁ আমাদের দুই নাম্বার যে পার্ট, হ্যাঁ আমরা কিন্তু অলরেডি বলে দিছি, আমরা এই জিনিসটা একটু আবার জেনে নেন। টিনের অক্সাইড কয়টা? টিনের অক্সাইড দুইটা, SnO আর SnO2। আবার লেডের অক্সাইড কয়টা? লেডের অক্সাইড দুইটা, PbO আর একটা কি PbO2। কি এটা? PbO2, হ্যাঁ PbO2। একটা হচ্ছে SnO SnO2, PbO PbO2। দেখেন SnO আর SnO2 এরা কি ধর্মী? এরা উভধর্মী অক্সাইড। এরা কি ধর্মী অক্সাইড? এরা উভধর্মী অক্সাইড। আবার PbO আর PbO2 এরা কি ধর্মী অক্সাইড? এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। এরা কি ধর্মী অক্সাইড? এরা উভধর্মী অক্সাইড। হ্যাঁ এরা কি ধর্মী অক্সাইড? এরা হচ্ছে উভধর্মী অক্সাইড। একটা হচ্ছে গিয়ে SnO আর একটা হচ্ছে SnO2, একটা হচ্ছে PbO আর একটা হচ্ছে PbO2। এই দুটোই কি? উভধর্মী অক্সাইড। এই দুটোই কি হবে? উভধর্মী অক্সাইড হবে। ফাইন। এবার আসেন 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার। তো আমাদের কি এই যে আমাদের গেল। এবার নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড লাগবে। হ্যাঁ নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড সম্পর্কে লাগবে। নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড যা যা জানতে হবে সব জেনে ফেলতে হবে। হ্যাঁ সব জেনে ফেলতে হবে। নাইট্রোজেন এবং ফসফরাসের অক্সাইড নিয়ে আমাকে জানতে হবে। হ্যাঁ ফাইন। এবার একটু খেয়াল করেন। হ্যাঁ এবার একটু খেয়াল করেন। এবার আসেন নাইট্রোজেনের অক্সাইড কয়টা? নাইট্রোজেনের অক্সাইড 5টা। নাইট্রোজেনের অক্সাইড কয়টা? নাইট্রোজেনের অক্সাইড কয়টা? 5টা। নাইট্রোজেনের অক্সাইড কয়টা? 5টা। তাহলে নাইট্রোজেনের 5টা অক্সাইড লিখে ফেলেন। একটা হচ্ছে NO, একটা হচ্ছে N2O, একটা হচ্ছে গিয়ে N2O3, একটা হচ্ছে N2O4, একটা হচ্ছে N2O5। হ্যাঁ দেখা যাবে না? আই গেস দেখা যাবে। হ্যাঁ উভধর্মী কি? আগের ক্লাস করে আসেন। হ্যাঁ আগের ক্লাস করে আসেন। কে জানি বলছে এটা? নূর মোহাম্মদ মিনহাজউদ্দিন। আগের ক্লাস করে আসতে হবে বাবা। আমি বারবার বলছি আগের ক্লাস না করে কেউ আসবেন না। আগের ক্লাস না করে কেউ ভুলেও আসবেন না। হ্যাঁ ফসফরাসের অক্সাইড কয়টা? ফসফরাসের অক্সাইড কিন্তু 5টা। ফসফরাসের অক্সাইড কয়টা? ফসফরাসের অক্সাইড হচ্ছে 5টা। ফসফরাসের অক্সাইড কয়টা? 5টা। তো এই যে সরি ফসফরাসের অক্সাইড হচ্ছে 2টা। একটা হচ্ছে P2O3, আরেকটা কি P2O5, একটা হচ্ছে P2O3, আরেকটা হচ্ছে P2O5। হ্যাঁ একটা হচ্ছে P2O3, আরেকটা হচ্ছে P2O5। হ্যাঁ P2O5। এখন একটু খেয়াল করেন। হ্যাঁ এবার একটু খেয়াল করেন। হ্যাঁ এখন দেখেন নাইট্রোজেনের অক্সাইডের নামগুলো একটু জানতে হবে। একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এগুলো লাগবে। হ্যাঁ এগুলো লাগবেই। যেগুলো লাগবেই সেগুলো শিখতে হবে। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। এটার নাম কি? নাইট্রিক অক্সাইড। এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটার নাম হচ্ছে গিয়ে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আরেকটা নাম হচ্ছে গিয়ে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। আর এটার নাম হচ্ছে গিয়ে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। কি অক্সাইড এটা? ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এবার একটু খেয়াল করেন। এই N2O4 কি কিন্তু সুন্দর করে বলা হয় NO2। কি বলা হয়? NO2 বা নাইট্রোজেন ডাইঅক্সাইড। কি বলা হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড। খেয়াল করেন এটা কি? এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। হ্যাঁ নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর P2O3 এর জন্য এটার নাম লেখেন ফসফরাস ট্রাইঅক্সাইড। আর এটার নাম হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড। ফসফরাস কি অক্সাইড? পেন্টাঅক্সাইড। এখন কথা হচ্ছে কোনটা কোন ধর্মীয় অক্সাইড? এই যে প্রথম দুইটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। প্রথম দুইটা কি? নিরপেক্ষ অক্সাইড। কি হবে? নিরপেক্ষ অক্সাইড। এই ইনফরমেশনগুলো জানতে হবে। হ্যাঁ এই ইনফরমেশনগুলো জানতেই হবে। প্রথম দুইটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। আর পরের তিনটা, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, পরের তিনটা হচ্ছে গিয়ে অম্লীয় অক্সাইড। পরের তিনটা কি? অম্লীয় অক্সাইড। আর এই দুইটা কি ধরনের অক্সাইড? এই দুইটা অম্লীয় অক্সাইড। এই দুইটা কি অক্সাইড? অম্লীয় অক্সাইড। স্ক্রিনশট তুলবেন না, খাতায় লিখবেন। হ্যাঁ আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিব। খাতায় লিখে ফেলেন। 30 সেকেন্ড সময় দিব। তাড়াতাড়ি 30 সেকেন্ড সময় দিব, খাতায় লিখে ফেলবেন। হ্যাঁ 30 সেকেন্ড সময় দিব, খাতায় লিখে ফেলবেন।
30 সেকেন্ড সময় দিব, খাতায় লিখে নেবে। এটা তাড়াতাড়ি, হ্যাঁ। এবার আসুন আমরা পরের পার্টে চলে যাবো। হ্যাঁ, এগুলো একটু জেনে রাখতে হবে, এগুলো জেনে রাখতে হবে। আচ্ছা, তারপরে তারপরে আমরা 4 নাম্বার কথা জানবো। এটা 3টা কথা গেল, 3টা কথা গেল। হ্যাঁ, আমরা জানি অম্লীয় অক্সাইড মানে কি? অম্লীয় অক্সাইড হচ্ছে গিয়ে পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে, রাইট? আমরা কিন্তু আগের দিন শিখছিলাম। তো 4 নাম্বার কথা, হ্যাঁ, আমরা কি জানি অম্লীয় অক্সাইড কি করে? অম্লীয় অক্সাইড কি করবে? অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কি ধরনের কি তৈরি করবে? অম্ল বা অ্যাসিড তৈরি করবে, অম্ল বা অ্যাসিড তৈরি করবে। তার মানে চিন্তা করে দেখেন, এই যে নাইট্রোজেনের অক্সাইডগুলা, নাইট্রোজেনের অক্সাইডগুলা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে বাবা? নাইট্রাস অ্যাসিড। কি তৈরি করে? নাইট্রাস অ্যাসিড। তারপরে N2O5 পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড। কি তৈরি করবে? HNO3। এটাকে আমরা চিনে রাখবো নাইট্রাস, এটাকে আমরা চিনে রাখবো নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। এটাকে আমাদের চিনে রাখতে হবে নাইট্রিক অ্যাসিড। আমি কিন্তু বড় বড় করে লিখতেছি, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড। ফাইন। এবার আবার 5 নাম্বার, ফসফরাসের অ্যাসিডগুলো জানতে হবে। ফসফরাসের অ্যাসিড, ফসফরাসের 3টে অ্যাসিড সম্পর্কে আপনার জানতে হবে। ফসফরাসের 3টে অ্যাসিড সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, ফসফরাসের 3টে অ্যাসিড সম্পর্কে জানতে হবে। ফসফরাসের 3টে অ্যাসিড, 4টে অ্যাসিড লাগবে না, অনেকগুলো বইয়ে 4টে অ্যাসিড লেখা থাকে। কি অ্যাসিড না অক্সাইড? অক্সাইড। অনেকগুলো বইয়ে 4টা অক্সাইড লেখা থাকে, আপনি 2টা অক্সাইড পড়তে হবে, আপনার 2টা অক্সাইড পড়তে হবে, হ্যাঁ। তারপরে খেয়াল করেন, আপনি পড়লেন 2টা অক্সাইড। একটা হচ্ছে গিয়ে H3PO4 ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। তারপরে H3PO3 ফসফরাস অ্যাসিড। কি লিখবো? ফসফরাস অ্যাসিড। আর H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড। এই নামগুলো জানতে হবে, হ্যাঁ, এই নামগুলো জানতে হবে, এই নামগুলো জানতেই হবে। হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, নামগুলো জানতেই হবে, হ্যাঁ, নামগুলো জানতেই হবে, এগুলো পড়ে ফেলতে হবে, জানতেই হবে, হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন। 4-5 ডান, একটু তাড়াতাড়ি বলবেন। 4-5 ডান, হ্যাঁ, 4-5 ডান, 4-5 ডান। 10 সেকেন্ড সময় দিলাম। 4-5 ডান, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। এই চ্যাপ্টারে আসলে কি হয়েছে বাবা জানেন? অনেক পড়াশোনা, বুঝছেন? এই চ্যাপ্টারে অনেক পড়াশোনা। তো চাইলেও আসলে কি করতে পারবেন না আপনি, চাইলেও আসলে পড়া স্কিপ করতে পারবেন না, অনেক কিছু জানাইতে হবে। যেমন এগুলো পরীক্ষা আসবে না, বাট এইগুলা কিন্তু না জানায় থাকা যায় না, বুঝছেন? এগুলো না জানায় থাকা যায় না, তো শিখে রাখতে হয়, শিখে রাখতে হয়, হ্যাঁ, শিখে রাখতে হয়। এগুলো বেসিক পড়াশোনা, এগুলো বেসিক পড়াশোনা, এগুলো বেসিক পড়াশোনা, এগুলো শিখে ফেলতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ। এবার আসেন 6 নাম্বার কথা, হ্যাঁ, 6 নাম্বার কথা। 6 নাম্বার কথা হচ্ছে, দেখেন, নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু নাইট্রোজেন গ্যাস হিসেবে অবস্থান করে, নাইট্রোজেন গ্যাস হিসেবে বিরাজ করে, নাইট্রোজেন গ্যাস হিসেবে বিরাজ করে, হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস হিসেবে বিরাজ করে। আর ফসফরাস কিন্তু P4 হিসেবে বিরাজ করে, P4 হিসেবে বিরাজ করে, P4 হিসেবে বিরাজ করে, হ্যাঁ, P4 হিসেবে বিরাজ করে, P4 হিসেবে বিরাজ করে। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন গ্যাস হিসেবে বিরাজ করে। ফসফরাস কি করে? P4 বা P4 হিসেবে বিরাজ করে। নাইট্রোজেন N2 গ্যাস হিসেবে বিরাজ করে, আর ফসফরাস P4 কঠিন ধাতু হিসেবে বিরাজ করে, কঠিন
কঠিন ধাতু হিসেবে বিরাজ করে, কঠিন ধাতু, কঠিন ধাতু হিসেবে বিরাজ করে, হ্যাঁ, কঠিন ধাতু হিসেবে বিরাজ করে। এইটা লিখতে হবে, এটা লিখতে হবে। এবার আসেন আমরা এগুলো শিখে ফেলি। 7 নাম্বার, 7 নাম্বার ভাইয়া N2 এর গঠন লাগবে, হ্যাঁ, N2 এর গঠন লাগবে। আপনাদের ছোট লেখায় সমস্যা হয়, এই জন্য আমি বড় করে লিখতেছি, হ্যাঁ। আবার P4 এর গঠন লাগবে, কি লাগবে? P4 এর গঠন লাগবে, P4 এর গঠন লাগবে, N2 এর গঠন লাগবে, আর কি লাগবে? P4 এর গঠন লাগবে। এবার N2 নাইট্রোজেন, আর নাইট্রোজেন, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, এবার একটু খেয়াল করেন। নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রন কয়টা থাকে বলেন তো বাবা? নাইট্রোজেনের লাস্ট ইলেকট্রন থাকে 5টা। কেন? কারণ নাইট্রোজেনের প্রথমে কয়টা? 2টা, পরে কয়টা? 1 2 3 4 5, 5টা। মানে মোট কয়টা? নাইট্রোজেন 7টা না? নাইট্রোজেন কয়টা বাবা? 7টা। নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন হচ্ছে 7টা। নাইট্রোজেন কয়টা? নাইট্রোজেন হচ্ছে 7টা। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন। আমি বলছি ফসফরাস P4 কঠিন হিসেবে বিরাজ করে, হ্যাঁ, কঠিন, সরি ধাতু লিখেন না, কঠিন অধাতু লেখেন, সরি সরি সরি, এটা ধাতু লিখেন না, হ্যাঁ, এটা ধাতু লিখেন না, ধাতুটা হয় না, এটা অধাতু, হ্যাঁ, এটা অধাতু, সরি 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 সরি। আর ফসফরাসটা কি? তার মানে কি নাইট্রোজেনের লাস্টে কয়টা থাকবে? 3টা আর 2টা, ঠিক আছে, 3টা আর 2টা, 3টা আর 2টা। এবার একটু খেয়াল করেন তো, এরা এদের মধ্যে কি থাকবে? 3টা করে কি থাকবে? ত্রিবন্ধন থাকবে, হ্যাঁ, ত্রিবন্ধন থাকবে। আর এগুলা কি লোন পেয়ার, এগুলা কি লোন পেয়ার, আগের দিন বলছিলাম। দেখেন নাইট্রোজেনের মধ্যে কি থাকবে? 3টা শেয়ার করবে। কয়টা শেয়ার করবে? 3টা শেয়ার করবে। কয়টা শেয়ার করবে? 3টা শেয়ার করবে, হ্যাঁ, 3টা শেয়ার করবে। নাইট্রোজেন কি করবে? 3টা করে শেয়ার করবে, হ্যাঁ, নাইট্রোজেন 3টা করে শেয়ার করবে। আরেকটা জিনিস একটু লেখেন, এটা পরীক্ষা অ্যাডমিশনে আসছে, এটা কিন্তু অ্যাডমিশনে আসছে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাডমিশনে আসছে। সেটা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ। স্যার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত নামাজের সময়গুলোতে যাতে ক্লাসটা বন্ধ থাকে, তাহলে মনে হয় বেশি ক্ষতি হবে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। কথাটা একটু বুঝেন, হ্যাঁ, কথাটা একটু বুঝেন, কথা একটু বুঝেন। কথা হচ্ছে গিয়ে নামাজের সময়ে ব্রেকটা আমি নিজে অনেক বেশি সাপোর্ট করি। এটা আমাদের 10 মিনিট স্কুলের প্রত্যেকটা টিচার সাপোর্ট করে, প্রত্যেকটা টিচার সাপোর্ট করে। এখন আপনি যদি কোরআন হাদিস সম্পর্কে একটু জেনে থাকেন, আমি জানি এশার নামাজটা যতটা একটু রাতের দিকে পড়া যায় তত বেশি সওয়াবের। এখন ওইগুলা বাদ, আপনি বলতেই পারেন ভাই জামাত তো শুরু হয় হচ্ছে গিয়ে 8:30টার দিকে, জামাতের কথা বলতেই পারেন, রাইট। এখন দেখেন নর্মালি কি করতে পারেন, এইখানে আমি আপনার একটা ভালো সাজেশন দিই, আমি আপনাকে একটা ভালো সাজেশন দিই। সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এই ক্লাসটা 9টা পর্যন্ত করেন, 9টা পর্যন্ত করেন, এই ক্লাসটা 9টা পর্যন্ত করা শেষ করেন। আমি কিন্তু নর্মালি 1 ঘন্টা পড়াই, আপনারা জানেন আমি 1 ঘন্টার বেশি পড়াই না, হ্যাঁ। 9টা পর্যন্ত করেন, ক্লাসটা শেষ করেন। এরপরে ঘরে ঘরে আপনি আর আঙ্কেল যদি নামাজ পড়েন একসাথে, আপনি আর আঙ্কেল, অথবা আপনি আর আন্টি, আন্টি, সেটাও কিন্তু জামাত হয়ে যায়, সেটাও কি জামাত হয়ে যায়। যাই হোক যাই হোক যাই হোক, এখন আপনি ভাই মসজিদে জামাত করবেন, তাতেও কোনো সমস্যা নেই, তাতেও সমস্যা নেই। এখন কি করা যায়, আপনি যে কাজটা করতে পারেন, নর্মালি চিন্তা করেন, এখন আপনি বাসায় যান, আপনি মসজিদে যাবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমার আগে ভুল বুঝেন না। আপনি মসজিদে যাবেন, তারপরে হচ্ছে গিয়ে জামাত আদায় করবেন, তারপরে সুন্নত না পড়ে আসবেন অথবা সুন্নত পড়ে আসবেন, সুন্নত না পড়ে আসবেন অথবা সুন্নত পড়ে আসবেন। এখানে আপনার মিনিমাম, আপনি তো তাড়াহুড়ো করেন, নামাজ তো তাড়াহুড়ো করার জিনিস না, তাই না? এখানে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে, 20 থেকে 25 মিনিট লাগবে, রাইট। তো এখন নর্মালি চিন্তা করেন, যদি 8টা থেকে ক্লাস শুরু হয়, 8টা থেকে শুরু, মনোযোগ দিয়ে খেয়াল করেন, 8টা শুরু, রাইট, 8টা থেকে ক্লাস শুরু হইলো, আমি যদি 8:20-এ ব্রেক দিই, তাহলে আমার মিনিমাম 8:45 পর্যন্ত ব্রেক দেওয়া উচিত, 8:45 পর্যন্ত ব্রেক দেওয়া উচিত, রাইট। তার মানে কয় মিনিটের ব্রেক দিলাম আমি? 25 মিনিটের ব্রেক দিলাম, 25 মিনিটের ব্রেক দিলাম। এখন আপনি কমন সেন্সে বলেন যে এইটা বেশি সুন্দর নাকি ক্লাসটা পুরাটা শেষ করে ঘরে সবাই মিলে জামাত করা বেশি সুন্দর? আপনি কিন্তু ওই যে জামাতের সবটাই পেতে যাচ্ছেন, তাই না? তো ঘরে জামাত করে পড়ে, আমি বলতেছি না আপনি মসজিদে যাবেন না, বলতেছি না, বাট আপনি এটা মেনটেন করেন, তাহলে কি ক্লাসের টাইমটা কি হবে না, ক্লাসের টাইমটার সাথে জিনিসটা সাফল করবে না, হ্যাঁ। আপনি নিজে বলবেন, আমি বলবো না, হ্যাঁ। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ। এখন চিন্তা করে দেখেন P4 এর গঠন, হ্যাঁ, P4 এর গঠন। আমাকে কিন্তু ভুল বুঝেন না, হ্যাঁ, আমাকে কিন্তু হচ্ছে গিয়ে ভুল বুঝেন না। এবার একটু খেয়াল করুন, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে P4 এর গঠন লাগবে, P4 এর গঠন কি? P4 এর গঠন হচ্ছে গিয়ে ভাইয়া 4টা ফসফরাস একসাথে থাকবে,
কোনাগুলো মিলাই দেন। এই যে P4, হ্যাঁ এই যে P4, খেয়াল করেন। হ্যাঁ এবার একটু খেয়াল করেন। হ্যাঁ এখন একটু খেয়াল করেন। না রেকর্ড ক্লাস করতে বলবো কেন? আমি যদি রেকর্ড ক্লাস করতে বলি, শুনেন, আমি যদি রেকর্ড ক্লাস করতে বলি তখন আপনারাই বলবেন যে ভাইয়া টাকা দিয়ে কোর্স কিনছি রেকর্ড করার জন্য তো না, লাইভে করার জন্য। অথচ এখানে যে 4,500 পোলাপাইনের মধ্যে আপনারা মাত্র 400-500 জন আছেন, তখন কিন্তু দোষ না। বাট আমি যদি আপনারা বলি যে ঠিক আছে আপনি নামাজটা পড়ে আসেন, তারপরে একসাথে লাইভ পরে একসাথে রেকর্ড করে নিয়েন, তখন কিন্তু বললে কিন্তু এটা দোষ হয়ে যাবে, বুঝছেন? তো এইসব কথাবার্তা বলতে নাই, আমাদের এইসব কথাবার্তা বলতে নাই। হ্যাঁ আচ্ছা এবার একটু খেয়াল করেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, এই যে এটা কিন্তু অ্যাডমিশনে আসছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে গিয়ে নাইট্রোজেন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এই কথাটা মাথায় রাখেন, এটা পরীক্ষার হলে অনেক বেশি আসে। এরপরে 8 নাম্বার কথা। হ্যাঁ এরপরে 8 নাম্বার কথা লিখবো। 8 নাম্বার কথা, হ্যাঁ 8 নাম্বার কথা সবাই জানেন, তারপরে একটু বলে দিই। 8 নাম্বার কথা হচ্ছে ভাইয়া নাইট্রোজেনের যোজনী একটাই। নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী 3। কিন্তু ভাইয়া ফসফরাসের যোজনী কত? এই ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী কত? 5। 5। হ্যাঁ এটা কিন্তু আমরা সবাই জানি, রাইট? কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ এই কথাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বাবা নামাজ নিয়ে এনাফ ব্যাখ্যা দিয়ে দিছি। হ্যাঁ কেউ ভুলবশত হ্যাঁ আমিও তো জামাতে নামাজ আদায় করার গুরুত্ব দিলাম। আমিও তো জামাতে নামাজ পড়তে বলছি। আমি কি একবারও জামাতে নামাজ পড়তে বলছি? দেখো খেয়াল করেন। এবার আসেন, এখন হচ্ছে গিয়ে আমি অনেক মজা করি, সিরিয়াসলি আমি অনেক মজা করি। আমার ক্লাসে পোলাপাইন ডরে কথা কয় না, তুই কথা আমি মজা করি। আচ্ছা যাই হোক, মজা হইলে তো আলহামদুলিল্লাহ। তো এইটা হচ্ছে কি আমাদের 7 নাম্বার কথা। হ্যাঁ 7 নাম্বার কথা মুছে দিলাম। তাড়াতাড়ি বলবেন 6-7 ডান। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 6-7 ডান। 6-7 ডান। হ্যাঁ একটু পরে ছুটি দিব। হ্যাঁ এবার দেখেন নাইট্রোজেনের যোজনী কত? 3। আর ফসফরাসের যোজনী কত বাবা? ফসফরাসের যোজনী হচ্ছে 4। তার মানে চিন্তা করে দেখেন ফসফরাস কয় ধরনের যৌগ তৈরি করবে? ফসফরাস ক্লোরিনের সাথে কয় ধরনের যৌগ তৈরি করবে? ফসফরাস ক্লোরিনের সাথে PCl3 এবং PCl5। 9-10 এর কোশ্চেন মনে আছে? PCl3 এবং PCl5 তৈরি করবে। কি তৈরি করবে বাবা? PCl3 এবং PCl5 তৈরি করবে। কি তৈরি করবে? PCl3 এবং PCl5 তৈরি করবে। কিন্তু নাইট্রোজেনের যোজনী 3। নাইট্রোজেনের যোজনী কত? 3। তাই নাইট্রোজেন কি করবে? তাই নাইট্রোজেন শুধু NCl3 তৈরি করবে। কি তৈরি করবে? NCl3 তৈরি করবে। তাই নাইট্রোজেন শুধু কি করবে? NCl3 তৈরি করবে। হ্যাঁ তো একটু তাড়াতাড়ি বলবেন 8-9 ডান। আমরা পরের পার্টে চলে যাব। আপনারা 5 সেকেন্ড টাইম দিলাম। আমি ঠিক 5 মিনিট পর ছুটি দিব। ঠিক 5 মিনিট পর ক্লাস শেষ করব। হ্যাঁ আমার আর 2টা জিনিস পড়ানো বাকি। তাড়াতাড়ি। পি এর কত? হ্যাঁ 3-5 ধুলো। এই পি 3-5ই লিখতে গেছিলাম, বুঝছেন? নিয়ত ভালো ছিল, বাট ওই যে আপনাদের সাথে কথা বলতে খেয়াল করিনি। মাশাআল্লাহ, জোস। ফাইন। এবার আসেন আমরা পরেরটাই চলে যাই। হ্যাঁ পরেরটাই চলে যাই। আরেকটা ছোট্ট জিনিস জানতে হবে। বলছি এই চ্যাপ্টারে কিন্তু অনেক ইনফরমেশন, এগুলো পরীক্ষায় আসবে না, বাট কোন চিপা থেকে যে আপনি অবজেক্টিভ কমন পেয়ে যাবেন, তখন কোশ্চেন দেখলে বলবো আরে এনাম ভাই এটা পড়াইছে, এনাম ভাই থেকে একটু বলছে, রাইট? ঠিক আছে, এবার আসেন। এবার হচ্ছে 10 নাম্বার কথা এন্ড লাস্ট আজকে আমাদের লাস্ট কথা একটাই কথা, সেটা হচ্ছে ভাইয়া NCl3 আদ্র বিশ্লেষিত হয়ে, জাস্ট লিখে রাখেন। হ্যাঁ লিখে রাখেন, এটা হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে না, বাট জানতে হবে। হ্যাঁ NCl3 আদ্র বিশ্লেষিত হয়ে, সিস্টেম কিন্তু শিখিয়ে দিছি, গতকাল যে সিস্টেম শিখিয়ে দিছি ওই সিস্টেমে করে ফেলবেন। NCl3 আদ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে?
অ্যামোনিয়া তৈরি করে। কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। আবার PCl3 আর্দ্র বিশ্লেষিত হয়ে কি তৈরি করে? H3PO3 তৈরি করে। কি তৈরি করে? H3PO3 তৈরি করে। এটার নাম কি? এটার নাম কি? ফসফরাস অ্যাসিড একটু আগে লেখাই দিয়েছে। আর লেখেন PCl5 আর্দ্র বিশ্লেষিত হয়ে H3PO4 তৈরি করে। কি তৈরি করে? H3PO4 তৈরি করে। কাজ শেষ। ঠিক আছে, ফাইন। আচ্ছা লাস্ট না, আরেকটু পরে 11 নাম্বার, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এটারে কি বলে? এটা বলা হয় হেবার বস। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। এখানে কিন্তু অনেক চাপ থাকে, হ্যাঁ আমার মনে নাই। আচ্ছা লেখা যাবে 500 ডিগ্রি সেন্টিগ্রেড লেখেন, এতটা ভুল হবে না। 200 ATM লেখেন, 200 ATM আশা করি কাছাকাছি থাকবে। আর প্রভাবকের নাম হচ্ছে আয়রন। তাহলে কি তৈরি হবে? এখানে 2 মোল অ্যামোনিয়া তৈরি হবে। কি তৈরি হবে? 2 মোল অ্যামোনিয়া। ডেল এইচ এর মানটা আমার আবার খুব ভালো করে মনে আছে, -92 কিলোজুল পার মোল। -92 কিলোজুল পার মোল। এটা একটু জানতে হবে, হ্যাঁ একটু জানতে হবে। ঠিক আছে ঈশা, এটা হচ্ছে আমাদের 11 নম্বর কথা। একটু তাড়াতাড়ি বলবেন 10 11 ডান। একটু তাড়াতাড়ি বলবেন 10 11 ডান। পড়াইতে গেলে পড়াইতেই থাকতে হয়, বুঝছেন? এত বেশি পড়াইতে ভালো লাগে না, বয়স হচ্ছে তো দিন দিন। আর কত পড়াও কম। এটা তাড়াতাড়ি। নাইট্রোজেনের যোজনী কি 5 হয়? কোনো ক্ষেত্রে হয়, বাট আমরা বলবো কোনো সময় হয় না, শেষ। কোনো ক্ষেত্রে, হ্যাঁ কোনো ক্ষেত্রে রেয়ার কেস অনেক, রেয়ার কেস অনেক। 11 12 ডান। হ্যাঁ একটু তাড়াতাড়ি। 210 ATM। আরে সমস্যা নেই, এত চাপ মনে রেখে কি হবে? এই দেখ, এইগুলো আমার মনে রাখা খুব বেশি জরুরি না। আমি পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি। এটা তোদের মনে রাখা খুব বেশি জরুরি, বুঝছো? এগুলো তোরা বেশি মনে রাখবি, আমি এত মনে রেখে কি করবো? হ্যাঁ আমি এত মনে রেখে কি করবো? ওফো রে, খালি পোলাবেন ফোন দেখ। আচ্ছা আসেন, এবার আসেন আমরা হচ্ছে পরের পাঠে চলে যাই। আরো কয়েকটা জিনিস জানাই যায়, বুঝছেন? আজকে কালকে নাই, বাট যতটুকু শিখাই যাবো ততটুকু দিয়ে যাতে আজীবন কইরা এটা খাইতে পারেন, এটা মাথায় রাখবেন। হ্যাঁ খেয়াল করেন। এবার 12 নম্বরে কি জানি শিখানো যায়? 12 নম্বর, আচ্ছা ভাইয়া, অ্যামোনিয়া এবং PH3 দেখেন, এম যদি এইচ এর সাথে NH3 তৈরি করতে পারে, PH3 তৈরি করতে পারবে না? হ্যাঁ যাই রাখেন, NH3 এর বলা হয় কি? অ্যামোনিয়া। ছোটবেলা থেকে দেখছেন, কিন্তু PH3 এর আপনি দেখেন নাই, আমি ড্যাম শিওর। PH3 এর নামও আপনি জানেন না। PH3 এর নাম হচ্ছে ফসফিন। PH3 এর নাম হচ্ছে ফসফিন। কি নাম? ফসফিন। মাথায় রাখবেন ভাইয়া। 11 শেষ না? হ্যাঁ 11 শেষ। ধুর, এমনি দেখলে বোর্ডটা নষ্ট হয়, তারপর আমি এমনি মুছি। ধুর। এবার দেখেন ভাইয়া, অ্যামোনিয়া এবং PH3 বা ফসফিন দুইজনই কি? দুইজনই কিন্তু ক্ষারধর্মী। দুইজনই কি ধর্মী? দুইজনই ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী? আপনারা শিখানো হয়েছিল। দেখেন, যে ইলেকট্রন দান করে সে কি ধর্মী? সে ক্ষারধর্মী। যে ইলেকট্রন দান করে সে কি ধর্মী বাবা? সে ক্ষারধর্মী। যে ইলেকট্রন দান করে সে কি ধর্মী? ক্ষারধর্মী। এখন নাইট্রোজেন আর ফসফরাস কি ইলেকট্রন দান করতে পারে? অবশ্যই পারে। খেয়াল করেন, অবশ্যই পারে। এটা না অ্যামোনিয়া না? এই দেখ, এটা PH3 না? এটা NH3 আর এটা PH3 না? এই নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার আছে না? আছে। নাইট্রোজেনের ফসফরাসের কি আছে? লোন পেয়ার আছে না? আছে। তাহলে এটারে লোন পেয়ার বলে, এটারে কি বলে? এলপি লোন পেয়ার বলে, তাই না? তাহলে লোন পেয়ার কি করতে পারে? মানুষ দান করতে পারে না, কারণ সন্নিবেশ তৈরি করতে হয় না। কি তৈরি করতে হয়? সন্নিবেশ। আগে শিখাইছি। তাহলে এন আর পি এখানে কি করতে পারে? সন্নিবেশ দিতে পারে। কি দিতে পারে? সন্নিবেশ। হ্যাঁ সন্নিবেশ। কি দিতে পারে? সন্নিবেশ। এখন যে ইলেকট্রন দান করে সে যদি ক্ষারধর্মী হয়, তাহলে অ্যামোনিয়া আর ফসফিন দুইজনই ক্ষারধর্মী। কে ভালো ক্ষারধর্মী? ভাইয়া অ্যামোনিয়া ভালো ক্ষারধর্মী। এই কথাটা মনে রাখার জন্য তোরা আমি আটকে রাখছি, বুঝছো? এই কথাটা বলার জন্য আমি তোরা আটকে রাখছি, আর কিচ্ছু না। অ্যামোনিয়া ভালো ক্ষারধর্মী, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ অ্যামোনিয়া ভালো ক্ষারধর্মী। এটা কি আমার এখন লাগবে? এটা আমার এখন লাগবে না। এটা কই লাগবে? এটা লাগবে হচ্ছে গিয়ে, এটা লাগবে কি? এটা লাগবে কোন জায়গায়? এটা লাগবে হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের পড়াশোনা। এখন কথা হচ্ছে ভাই, সেকেন্ড ইয়ারের পড়াশোনা এখন কেন? এখন হচ্ছে গিয়ে, ভাইয়া ফসফিন 10ম শ্রেণীতে আমি পড়ছি আমার ভাইয়ার কাছে। আরে জোস মাশাআল্লাহ। এখন কি আর বলি ভাই, বহুত পড়াইছি। দেখ, আমি তোদের 1 ঘন্টা পড়াই, 1 ঘন্টার বেশি আমি নর্মালি পড়াই না, বাট আমি জানি আমি 1 ঘন্টায় যা পড়াই এটা তুই চাইলেও 2 ঘন্টায় পড়তে পারবি না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। কথা হচ্ছে বহুত পড়াইছি, আজকে আর পড়াবো না। এই যে যা পড়াচ্ছি এইগুলো নোট করে রাখেন একদম খাতায়। আমি বোর্ডের ভিতরে যা লিখছি আপনি খাতায় তা লেখেন। আপনার পরীক্ষায় প্রশ্ন দেখে বলবেন এনাম ভাই প্রশ্ন করছে, সহজ কথা। হ্যাঁ
প্রশ্ন দেখবেন, বলবেন এনাম ভাই প্রশ্ন করছে। কথা হচ্ছে এগুলা প্রচুর লিখতে হবে, আর লিখে লিখে পড়বেন, প্রচুর লিখে লিখে পড়বেন। ওই গরু ছাগলের মতো মুখস্থ করবেন না, এই জিনিসগুলো আমার একদমই পছন্দ না। হ্যাঁ, গরু ছাগলের মতো মুখস্থ করবেন না, মুখস্থ করবে গরু ছাগলরা, মানুষ না। সহজ কথা। হ্যাঁ, আপনি বলেন ভাই এটা তো একটা সংকেত, এটা কেমন? আরে ভাই তুই 5 বার লেখ, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। এখন দেখেন N205 কেমন হয় ভাই, এইগুলো তো গঠন। গঠন তো হচ্ছে কি তুই ভার্সিটির প্রথম ইয়ারও পাবি না, তুই এখন কইরা কি করবি? মানে এগুলো আপনাদের সিলেবাসে নাই, বুঝছেন? এগুলো আপনাদের এইগুলো হচ্ছে আপনাদের সিলেবাসে নাই, বুঝছেন? একটা বড় বাদ যায় নাই। সব NA প্লাস সম্ভব হলে NA2 প্লাস সম্ভব না কেন? পর্যাবৃত্ত ধর্মের ক্লাসে হচ্ছে গিয়ে শিখাই দিব। হ্যাঁ, পর্যাবৃত্ত ধর্মের সব কি বলে হচ্ছে গিয়ে পর্যাবৃত্ত ধর্মের ক্লাসে সব শিখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা ফাইন। তো হচ্ছে এবার আসেন, আজকে এতটুকুই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।